সুন্দরবন থেকে ঘুরে আসার পরে আজকে সকালটা শুরু করলাম জামা কাপড় দিয়ে। ঘরের যেদিকেই তাকাবে শুধু জামা কাপড়, ওইগুলোকে কাচা ধোয়া করতে হবে। কিন্তু আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ আর টিপ টিপ করে বৃষ্টি, তো অত জামা কাপড় শুকানোর আমার জায়গা নেই। তো ভালো ভালো জামা কাপড়গুলো কেচে দিলেও সেগুলো নষ্ট হবে রোদে যদি না শুকায়। তো সুন্দরবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি তোমাদের শুনতে ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন থেকে ফিরে এসেছি তো আগামীকালকেই। তো আজকে থেকে সকালটা শুরু করলাম। সকালের কিছু কাজকর্ম করেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, তাই এখনও আকাশটা মেঘলা আছে। বলছে তো শনিবার পর্যন্ত এরকম থাকবে, জানি না কি হয়। তো প্রচুর জামা কাপড়, এক গামলার বেশি জামা কাপড় ঢিবি করা আছে। তো ভাবছি সেগুলো কাচবো না। তো না সকালে তো জামা কাপড়গুলো নষ্ট হবে, তোলা জামা কাপড়গুলো। তো কি করব বুঝতে পারছি না। কিন্তু গরমের জোরটাও সেরকম হচ্ছে, রোদ ওঠার মতো, কিন্তু চারিদিকটা এত মেঘলা হয়ে আছে না যে ভরসা করতে পারছি না। আর সুন্দরবন যাওয়া থেকে ওখানে রাত কাটানো বলো, দিন কাটানো বলো, আর ওখানে থাকা, ঘুরতে যাওয়া একটা সে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব, আজকেই হয়তো শেয়ার করব। তো একটু সময় দাও, কাজকর্মগুলো করি, কি করব না করব ভাবছি। আর আমার ছেলের শরীর খারাপ, কালকে থেকে এসে ওর জ্বর, ওখান থেকে ফিরে এসে তো স্নান টান করে খাইয়ে দিয়েছি। তারপর থেকেই হালকা হালকা গা গরম, জ্বর এসেছিলো, দুবার ওষুধ খাইয়েছি, এখনও গা গরম। তো ঘুমাচ্ছে। এখন টিফিন করে দিলাম, সবাই চলে গেছে কাজে। সকালবেলা বাবা অনেকটা জল এনে দিল, আমি আমার ফুল গাছের কিছু পরিচর্যা করলাম, যেগুলো আর কি আমি পারি, খুব একটা তো পারি না। আর চেন ফুল গাছটা সেই কাল আসা থেকে আমি ওকে তুলেই যাচ্ছি, সে খালিই ঝুলে পড়ে যাচ্ছে। ওরম ঝুলে গেলে, কুঁকড়ে গেলে তো ওরা আর ভালো করে বাড়তে পারবে না। তো এখনও ঠিক করে দিয়ে এলাম, হাত পাই না তো যে বেঁধে দেবো, বাঁধলে থাকতো। তো ওটাকে তুলে দিলাম। বাবা আবার বাগান থেকে ঘুরে এসে বলছে যে ড্রাগন গাছের 3টে ফুল হয়েছিল, তো সব ফুলগুলোই নষ্ট হয়ে গেছে, এত বৃষ্টিতে কি করেই বা থাকবে। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে প্রচুর কাজ, কি করব কিছুই বুঝতে পারছি না। তো অনেক কিছু বলার আছে তোমাদেরকে আমার। দেখো, দুদিন ভোর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ছাদটা পুরো স্যাঁতলা হয়ে গেছে। আর আমাদের উঠানের তো বলার কথা নয়। তো দেখো, আর আমাদের এই কুল গাছটায় বিশাল বড় বড় কুল হয়ে আছে, সারা বছরই কুল হয়ে থাকে, সারা বছরের এটা কুল গাছ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কুল একটুও খাওয়া যায় না। দেখো কত রকম সাইজের কুল, এই দিকটায় ছোট, ওই দিকটায় কত বড় বড়, পুরো গাছটাতেই কুল ভর্তি হয়ে আছে। একটু ভালো করে দেখলে ঠিকই বুঝতে পারবে। আর নিচে দেখো পুরে ভর্তি হয়ে আছে প্রচুর কুল, কিন্তু খাওয়া যায় না। সে সিজনের সময় বলো বা এমনি সময় বলো, খাওয়া যায় না। তো এই গাছের আঁশফলগুলো দেখো, উপরে আছে কটা ছোট ছোট, এগুলো মিষ্টি হয়ে গেছে কিন্তু সাইজে ছোট, আর বাড়ছে না। আর ওই দূরের ওই গাছটায় এক্ষুনি আমি আঁশফল পেড়ে আনলাম, কটা পেড়ে এনে ছড়ে রেখেছি। আমি খাবো, ছেলে খাবে, সবাই খাবে। তো রেখেছি। উঠানটা দেখো পুরো শ্যাতলা ভর্তি। আর খরগোশটা এখনও বার করিনি, খরগোশটা এইবারে বার করব। আর আমাদের ওই পাখির ঘরটা, ওই পায়রার যে ঘরটা, এই ঘরটা, এতে তো অনেকগুলো পায়রা ছিল, 10-12টা পায়রা তো ছিলই। তো কালকে না পরশুদিন 6টা পায়রা খটাস খেয়ে নিয়েছে, খটাসে খেয়ে নিয়েছে 6টা পায়রা। তার জন্য যে কটা পায়রা ছিল আমার হাজব্যান্ড ওই পাশের বাড়ির কাকাকে দিয়ে দিয়েছে। আর কালকে সন্ধ্যাবেলা ধরে নিয়ে গেছে, ওরা ভয়ে আর ঘরেই ঢুকছে না। এদিক ওদিক চালে উঠেছিল, আমার যাদের চালে উঠেছিল, তো যা খালি একবার দুবার করে ধরে ধরে দিয়ে গেছে 3টে। এখনও ওই একটা ঘরে আছে, কাল রাত্রেবেলা আমার যা ধরে দিয়ে গেছে। তো ওইটাকে বলবো যেন ডেকে দিয়ে দেয়। আর পাখিগুলো সকালবেলায় ডাকাডাকি করছে। তো
তো আমাদের বাড়িতে এত গাছপালা না, তার জন্য মনে হয় স্যাঁতলা ভর্তি, অতটা রোদ ঢোকে না। আর ওই দেখো কলতলায় আমি পুরো এক গামলা ঠাসা জামা কাপড় রেখেছি, কখন কাচবো জানি না। ওর মধ্যে ভালো ভালো জামা কাপড়, ভালো ভালো বলতে তোলা তোলা জামা কাপড় আছে, নিয়ে গেছিলাম সব, সেগুলো পড়েছে। ওখানেও বৃষ্টি হয়েছে থেকে ওখানে গেছি, সেই দিন থেকে প্রচুর হচ্ছে বৃষ্টি। প্রচুর বলতে একবার জোরে হচ্ছে, আসতে হচ্ছে। একদিন তো ঘুরতেও পেরেছি, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ভিডিওগুলো। বাড়ি চলে এসেছি, তারপর একটা একটা করে শেয়ার করছি। একদিন তো তার মাঝে আমার সেই আগের একটা ভিডিও এডিট করে পোস্ট করা ছিল, সেই ভিডিও দিলাম। তো ওখানে কি বলো তো, আমার 5G নেটওয়ার্ক আছে। তো বাড়িতে আমার আনলিমিটেড নেট চলে, তার মানে ছাদে এলে আমি ভিডিও আপলোড করি আনলিমিটেড। তো তো ওখানে আমার 4G নেটও চলছে না। তো আমার তো ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম হয়তো 5G চলবে, 5Gতে ভিডিও আপলোড দেব, কোনো চিন্তা নেই আমার। কিন্তু ওখানে গিয়ে দেখছি 5G তো দূরেই যাক, 4Gও নেট চলছে না, বাবার ফোনও চলছে না। তো ওখান থেকে আমি রিচার্জ করলাম, রিচার্জ করে দেখছি 4Gও খালি ঘুরপাক খাচ্ছে। তো ওখানে একদিন একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, যেদিন যাওয়ার ভিডিও। আমি এডিট রোজ করছি, এডিট করে এক্সপোর্ট করে রেখেছি। যেদিন গিয়েছিলাম সেই সুন্দরবন যাত্রা, আমাদের যে বাড়ি থেকে সেখানে যেতে আমাদের মনে হয় 7-8 ঘন্টা সময় লেগেছে। তো সেই ভিডিওটা আমি এডিট করে পোস্ট করছি। ও বাবা, দুদিন ধরে আমার ভিডিওটা 50%ও আপলোড হয়নি। সেখানে গিয়ে আমার দুদিনের নেট শেষ হয়ে গেল, কিন্তু তাও হলো না। সেটাকে আবার ডিলিট করে দিলাম। নেট তো দেখতে পাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছে আপলোড দিতে গিয়ে। ছেলেকেও একটু ফোন দিতে পারছি না, ওই বদমাইশি করছে, এদিক ওদিক করছে, কাদায় নামছে, মাঠে নামছে, জল ঘাঁটছে, ওই করছে খালি। ফোন দিলে একটু বসে থাকতো, ওখানে অচেনা জায়গায় গিয়ে ও দৌড়াত্তি করে যাচ্ছে, বাড়িতে যেরকম করে সেই রকম। তো ক্যান্সেল করে দিলাম, ডিলিট করে দিলাম আপলোডটা। তারপরে কালকেরে বাড়ি এলাম 2টো বাজে পুরো। সেই সময় 2টোর সময় এসে ছাদের এই উপরটায় আমি আপলোড দিয়ে তারপরে গিয়ে 4:30টের সময় ভিডিও পোস্ট করেছি। তো কী কী করেছি বলবো, দাঁড়াও। তো চলো আমার সুন্দরবন যাত্রার একটু তোমাদেরকে অল্প করে শুনিয়ে দিই, অল্প করে বলতে শর্টকাটে শুনিয়ে দিই, যে কীভাবে গেলাম, সেখানে কেমন দিন কাটালাম। তো যেদিন যাই, তার মানে সোমবার দিন 1 তারিখ ছিল, আমরা বেরোবো বলে ঠিক করেছিলাম। তো 6:30টার সময় আমাদের এখানে একটা অটো আছে, তো ভেবেছিলাম হেঁটে যেতে হবে বকুলতলা পর্যন্ত। আমাদের বাড়ি কোঁচপুকুর, তো বারুইপুর থেকে অনেকটাই ভিতরে, ওই আধ ঘন্টা মতো ভিতরে গাড়িতে করে আসতে হয়। তো গ্রামের দিকে একদম। তো আমাদের বাড়ির পাশে এক কাকার অটো কিনেছে, তো ওই কাকার অটোয় করে গেলাম বারুইপুর পর্যন্ত। ভালো 6:30টার সময় গেলাম, গিয়ে সেখান থেকে গিয়ে স্টেশনে বাবা টিকিটটা কাটলো, কেটে ট্রেনের সামনে গেলাম। সেখানে গিয়ে যেই দাঁড়িয়েছি, ট্রেনটা বেরিয়ে গেল। তার মানে 1 সেকেন্ডের জন্য আমরা উঠতে পারলাম না। তো ছেলে ছিল সাথে, সেই জন্য আর রিস্কটাও নিলাম না, নয়তো আমরা বড়রা হলে উঠে যেতে পারতাম। তো সেখানে 1-1.5 ঘন্টা মতো দাঁড়িয়েই আছি। আর আমার ছেলে একটু ব্যস্ত মানুষ, তো ও তো অনবরত বলছে কখন যাব, একটুও দাঁড়াতে চাইছে না। তো ওই নিয়ে নাটা বাটা হতে হলো। তারপর ট্রেন এলো, ট্রেনে প্রচণ্ড ভিড়। সেই ভিড় ট্রেনে করে আমরা গেলাম জয়নগর, বারুইপুর থেকে জয়নগরে নামলাম। তো বৃষ্টি হয়েই যাচ্ছে। জয়নগর থেকে একটু হেঁটে যেতে হবে, তারপর বাস আসছে। ওই বাসটা গিয়ে দাঁড়িয়েছি, তো বাস আসছে, হাত যন্ত্রণা করছে ধরে ধরে। তো এইভাবেই বলি, শুনে নাও। আর চারিদিকে পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। বাস আসছে, তো বাবা বাসের ওই কন্ডাক্টরকে বলল যে যদি একটা সিট করে দিতে পারো, আমাদের একটা বাচ্চা আছে, তাহলে আমরা বাসে উঠবো। তো কন্ডাক্টর বলল ঠিক আছে। তো বাস ড্রাইভারের একদম পাশে বসিয়েছে, পুরো একদম এই 1 ইঞ্চি মতন দূরে স্টিয়ারিংটা, তো সেইখানে বসিয়েছে। তো আমার ছেলে বেশ ভালোই সব কিছু দেখে দেখে যাচ্ছে সামনে। আমি বলছি যে বাস চালানো শিখে নাও একটু। তো বেশ 2 ঘন্টা মতো ভালোই ছিল, 3 ঘন্টা মতো বাসে থাকতে হয়েছে।
হয়েছে। তো যখন 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে না, ওর শরীরটা কেমন খারাপ হতে শুরু করলো, গাটা গুলাচ্ছে, আমারও কেমন হচ্ছে। আমি তো সেরকম কোনো দিন ছোটোবেলা থেকে জার্নি করিনি, আর আমার ওই একটু গাড়ি ঘোড়া চড়তে গেলে কেমন যেন হয়। তো আমার ছেলেও চড়েনি, তো এখন থেকেই অভ্যেস করা হচ্ছে ওই জন্যে। তো ওর লাস্টে তো বমি টমি করে একাকার করলো। তারপরে অতক্ষণ বাসে বসার পরে নামলাম শনিবারের হাট। ওখানে না নানান রকম নাম, সেই সব নামগুলো আমাদের এখানকারেও জায়গার নাম একই আছে, ওদিকেও একই দেখলাম অনেক নাম, কিন্তু নানান রকম আরও নাম আছে, সেগুলো আমি মনে রাখতে পারলাম না। তো সেইখানে নেমে শনিবারের হাটে গেলাম টোটো ধরে, মনে হয় ওই 15-20 মিনিট টোটো ধরে যেতে হবে কাকাদের বাড়ি। গিয়ে ওখানে গিয়ে দেখলাম বেশ ভালো পরিবেশ, সুন্দর। ওখানে গিয়ে একটা জিনিসই বুঝলাম যে আমাদের এখানকারের মতন মানুষের মন নয়, ওখানে পুরো সাদাসিধে মানুষ, খুব আপন করে নিতে পারে 1 মিনিটের মধ্যে সবাইকে। তো আশেপাশের অনেকজন এসেছিল, কাকার কাকারা, ওনাদের বাড়ি গেছিলাম। অনেক চেনাশোনা আছে আমাদের ওখানে, বলতে পারো আমি চিনি না, বাবা মা চেনে, আগেও গিয়েছিল। আর ওনারা সুন্দরবনের সবাই কাজ করতে আসে আমাদের এদিকে, ওনাদের ওইখানে মাছ কাঁকড়া বেশিরভাগ ধরার কাজ। তো অনেকে যেতে চায় না, কারণ ওই যে অনেক কিছু হয় না, অনেক কাকা অনেক গল্প বলেছে আমাদেরকে ওই সব বিষয়ে, শুনে গায়ে কাঁটা দিচ্ছিল। তো ওইসব কথা পরে নয় তোমরা জানতে চাইলে বলবো, যে ঘটনা, সব ঘটনা তো আর ফোনে ভিডিও আসে না। তো যেগুলো আর কি আমরা দেখি সুন্দরবনের যে ঘটনাগুলো, কাকা প্রচুর ঘটনা বলেছে আমাদের। এবার কাকাদের বাড়ি গেলাম, দেখলাম বেশ ভালো ঘর বাড়ি টাড়ি, আমার বেশ পছন্দ হয়েছে। আর কত কী যে রান্না করে খাওয়াচ্ছে তার ঠিক নেই। যে রাস্তার যে সারা দিনের জার্নিটা যে গেল, সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে গেলাম সবাই মিলে, পুরো চাঙ্গা। তারপরে ওখানে সবাই মিলে গল্প টল্প করে শুধু সারা দিন খাওয়া দাওয়া, শুধু কী খাবে এই খাবে সেই খাবে করেই যাচ্ছে। তো তারপরে বিকালবেলা গেলাম নদীর পাড়ে, কাকাদের ঘর থেকেই দেখা যায় নদীর পাড়, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। বিকালবেলা কাকা নিয়ে গেছিলো নদীর পাড়ে, সেটা আর তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে শেয়ার করিনি, সেটা আলাদা ভিডিও শেয়ার করেছিলাম। ভেটকি মাছ ধরা, ভোলা মাছ ধরা, সব জ্যান্ত জ্যান্ত মাছ ধরছে আমরা দেখছি। তো জীবনে তো দেখিনি ভেটকি ভোলা মাছ জ্যান্ত, এত সুন্দর রূপোর মতন চকচক করছে। আর সেই ভটভটি গাড়ি, সেটাও চললাম। তো বেশ ভয় লাগছিল আমার, না কেন জানি না ওই সবগুলোতে আমি জলে ভীষণ ভয় পাই। ছোটোবেলায় 3বার আমি জলে ডুবে যাচ্ছিলাম, তার জন্য আমার জলে প্রচণ্ড ভয়। তো ওইটুকুনি নৌকা, ওই যে ভটভটি চড়ে আমার তো বুক ঢিপ 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 করছে। আর ওখানকারের মানুষরা তাহলে কিভাবে বাস করে বলো তো, ওনাদের ওই যে বিশাল বড় দূরে জঙ্গলে যেতে হয়, যে জঙ্গলে বাঘ, সিংহ না, যে জঙ্গলে বাঘ কুমির এইসব থাকে। তো ওনাদের জীবনের সাথে লড়াই করে চলতে হয়, জীবন বাঁচাতে হয়, এটা আমি বুঝলাম ওনাদের গল্প শুনে। তারপরে ওখানে ঘুরে টুরে এসে তারপরে অনেক আনন্দ করলাম। তারপরে তার পরের দিন সকালবেলা গেলাম কাকার মাসির বাড়ি, সেখান থেকে গেলাম তো গঙ্গার ঘাটে। সেখানে বাবা কি ঢেউ কি ঢেউ, ওই ঢেউ দেখে তো আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তো ওনার কাকার ওই মাসি, মেসো, ছেলে, ওনারা সবাই মাছ কাঁকড়া ধরতে যায়। ওনাদের ওইদিকে বেশিরভাগটা ওই রকমই সব চলে, তার মানে নদীতেই সবাই যায়। তো ওনাদের সাথে দেখা হয়নি, বলেছিল থাকতে, কিন্তু আমার ছেলে তো একদমই থাকতে চায় না, খালি বলছে আমি যে কাকার বাড়িতে এসেছি ওই কাকার বাড়িতেই থাকবো, এখানে থাকবো না। তো ওনাদের বাড়িতে একটা বেলা থাকলাম, সেই সকালে বেরিয়েছি বিকালে বাড়ি এসেছি। তো ওনারাও অনেক কিছু রান্না টান্না করে খাইয়েছে, নদীর মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ, কত খাবে, আমরা মনে হয় অত কোনো দিন কিনে একসাথে খাইনি, এত এত করে সব চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। তো চিংড়ি মাছ পাঠিয়েছে, কাঁকড়া পাঠিয়েছে, আর ওই কামরাঙা, মিষ্টি গাছের কামরাঙা পাঠিয়েছে, কত নিয়ে এসেছি। তো
সেখানে গিয়ে মেসো বাড়িতে যখন আমরা বেরিয়ে এসেছি তার কিছুক্ষণ পরে মেসো ঢুকেছে। তো মেসো এসে তো মাসির সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে যে আমরা মেয়েদেরকে থাকতে বললাম কেন চলে গেল, ওদের জন্য মাছ কাঁকড়া পার্শে মাছ সব ধরে এনেছে পাঠাবো। তো সেই নিয়ে অনেক ফোন করে ঝামেলা করলো, তার মানে অভিমান বলতে পারো। তো সেই করলো, তার সারাদিন প্রচণ্ড এত বৃষ্টি হচ্ছিল না, যে চারিদিক তো কাদা মাটির ঘর বাড়ি সব। তো সেই কাদা কাদা আমার ছেলে থাকতে চাইছে না, বলছে ওই চলে যাব। তারপরে গেলাম ওখান থেকে কাকার শ্বশুরবাড়ি বাসে করে। তো কাকার শ্বশুরবাড়ি গিয়েছি যখন প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে, পুরো অন্ধকার, বিকালবেলা মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। তারপর ওখানকারের মানুষজন তো আসতে দেবে না, যেখানেই যাচ্ছি মানুষজন বলছে আজ আর যেতে দেবো না। তো একজন তো আমাকে দেখে বলল যে তুমি জানো পুরো আমার মেয়ের মতন দেখতে, পুরো একটুখানির জন্য যেন মনে হবে তুমি আমার মেয়ে নয়, নয়তো পুরো আমার মেয়ে। দূর থেকে তো ভাবলাম আমার মেয়ে এসেছে। তো পুরো নিজেদের মতো আপন করে নিচ্ছে সবাই। তারপরে ওই দিনটা সারাদিন ওই ঘুরে ঘুরেই কেটে গেল। আর রাত্রেবেলা না ওখানে একদম ভোল্টেজ কম, ওই যে পাখা ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে। সারা দিন নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু রাত্রেবেলা হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এত প্রচণ্ড গরম হচ্ছিল যে প্রথম দিন তো রাত্রেবেলা ঘুমাতেই পারিনি, আমি আর ছেলে ঘুমিয়েছিলাম কাকাদের ঘরে। এইবারে তার পরের দিন সকাল হলো, সারা দিন বৃষ্টি এদিক ওদিক করতে করতেই কেটে গেল। তোমাদেরকে কাকাদের বাড়িও দেখিয়েছি, কাকাদের বাড়ি মাটির দোতলা ছিল, সিঁড়িটা আছে, দোতলাটা আর নেই, কারণ অত উপরে ঘর ছাওয়ার মতো লোক থাকে না। একবার করে মাটির ঘরটর ভালো করতে লাগে, আমাদের যখন মাটির ঘর ছিল একবার করে ঠিক করতে লাগে, তো লোক পাওয়া যায় না বলে দোতলাটা ভেঙে ফেলেছে। তো ছাদটা এখনও আছে, ছাদে আর ঢুকতে পারিনি, অ্যালবেস্টার দিয়ে চাপা দেওয়া, সিঁড়িটা যতদূর পেরেছি উঠে তোমাদেরকে দেখিয়েছি। তো এত প্রচুর প্রচুর রান্না করে খাওয়াচ্ছে যে কি বলবো তোমাদেরকে, পুরো নিজেদের মতো। সবাই আশেপাশে সবাই খুব ভালো, সবাই বলছে এত কম সময়ের জন্য কেন এলে, আমাদের বাড়ি একদিন থাকবে, সবাই বলছে আমাদের বাড়ি একদিন করে থাকবে। চলে আসছি বলে সবার অভিমান হচ্ছে যে যেতে হবে না, তো বাড়িতেও তো আসতে হবে। সবাই খুব ভালো। যাওয়ার সময় এতটা কষ্ট হয়েছিল, কিন্তু আসার সময় ওই যে এসেছি শনিবারের হাট পর্যন্ত টোটোয় করে, কাকাদের বাড়ি থেকে টোটোয় করে। তারপরে আসার সঙ্গে সঙ্গে ওখানে টোটো, যাদের টোটো আছে তারা বললো যে এক্ষুনির মধ্যে বাসটা চলে গেল। তো আমরা ওখানে বসেছিলাম, ওই টোটোওয়ালাগুলোও খুব ভালো জানো, আমরা তো জানি না, তো একটা বাস আসছে আমি উঠছি বলে বলছে ও এখনও আসেনি, এখনও আসেনি, বসো ওই পার দিয়ে আসবে না। তো ওনারাও পুরো একদম পুরো সাদাসিধে মানুষ, খুব ভালো ওখানকারের মানুষজন। তো আমাদেরকে যখন বাস এলো বললো যে উঠে পড়ো। 1-1.5 ঘন্টা ওখানেও দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমার ফোনে স্টোরেজ এত ফুল হয়ে গেছিলো যে আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওখানে তো 4G নেটওয়ার্কও ভালো করে চলছিল না। বাড়িতে আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম হয়তো ওখানে গিয়ে 5G নেটওয়ার্ক চলবে, ওখানেই আমি আপলোড দিয়ে দেব। 5Gতে দেখছি 4G নেটওয়ার্কও, বাবার ফোন চলছে না। তারপর আমি রিচার্জ করলাম, রিচার্জ করে কি করলাম, তো একটা ভিডিও এডিট করছি, রোজকারের ভিডিও এডিট করে আমি এক্সপোর্ট করে রেখে দিচ্ছি, কারণ আমার তো জানি স্টোরেজ ফুল হয়ে যাবে এক্সপোর্ট না করে, ভিডিওগুলো ডিলিট করলে। তো করছি, আপলোড দিতে পারছি না, 2টো ভিডিও আমার জমে গেছে। এদিকে আমি ভিডিও করেই যাচ্ছি, এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর ঘটনা ঘটছে, তো সেগুলোকে এক্সপোর্ট করে রেখে দিচ্ছি। আর বেশি কিছু করতে পারছি না, খালি দেখাচ্ছে স্টোরেজ ফুল। আর যেখানে গেছিলাম তো কাকা তো আমাদেরকে কত কি ঘুরে ঘুরে দেখালো, নদীর টাটকা ভেটকি মাছ ধরা, ভোলা মাছ ধরা, কত মাছ, ওই জ্যান্ত জ্যান্ত মাছ তো কোনোদিন চোখে দেখিনি, যা হোক দেখে আসলাম। আর একটা ছোট সামনে জঙ্গল আছে, খাল বলতে পারো ওটা, তারপরে বিশাল বড় নদী, তারপরে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলেই যত সব ঘটনা ঘটে, তার মানে ওই জঙ্গলেই মাছ কাঁকড়া ধরতে যায় সবাই। তো ওইখানে বাঘ আছে, কুমির আছে। তো কাকা আমাদেরকে জায়গাগুলো দেখিয়ে দেখিয়ে প্রচুর ঘটনা বলেছে, সেই ঘটনাগুলো শুনে গায়ে কাঁটা দিচ্ছে আমার। তো তোমাদেরকে যদি জানতে চাও ঘটনাগুলো বলবো খন, তো এখন আর বলবো না, এমনিই 10 মিনিট হয়ে গেল বক বক করতে করতে। তো সেই জায়গাগুলো দেখালো, গঙ্গার ঘাটে গিয়ে দেখলাম
প্রচুর লঞ্চ, প্রচুর ভটভটি, ওরা সবাই মাছ ধরতে যাবে, 7-8 দিন করে কেউ বাড়িতে ফিরবে না, জাল গোছাচ্ছে। এত হাওয়া আর এত ঢেউ দেখে তো আমার মাথা ঘোরা আরম্ভ করে দিয়েছে। তো ওই মেসো যদি থাকতো আমাদেরকে ভটভটি করে ঘুরতে নিয়ে যেত, ওই উদ্দেশ্যেই আমাদের নিয়ে গেছিলো কাকা ওনার মেসোর বাড়িতে, মাসির বাড়িতে। তো মারা আগের বারে যখন গিয়েছিল তখন গিয়ে ঘুরে এসেছে। আর শীতকালে গিয়েছিল, শীতকালে নদী পুরো নিস্তব্ধ হয়ে থাকে, তখন অত ঢেউ থাকে না। তো আমার তো দেখে ভীষণ ভয় করছিল, আমি থাকলে কিভাবে যেতাম জানি না। আর আমার ছেলে তো পুরো ব্যস্ত হয়ে পড়ছে যাবে বলে, ওইগুলো চড়বে বলে, তো ওকে সামলে রাখা মুশকিল। তো আবার বলেছে শীতকালে যাবে। তো শীতকালে যাবে, আমার ননদরা সবাই যাবে, ওদেরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর মেয়ের পরীক্ষা বলে যেতে পারিনি। তো সেখান থেকেও চলে এলাম মাসির বাড়ি থেকে, কাকা শ্বশুর বাড়ি থেকে ঘুরে। এত প্রচণ্ড বৃষ্টি, যে থেকে গিয়েছি শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার ছেলে একদম থাকতে চাইছে না, ওই চারিদিকে কাদা, মাটির ঘর বাড়ি। ওনাদের ওইদিকে না বেশিরভাগটা মাটির ঘর বাড়ি। তো আমার সেরকম কোনো অসুবিধা হয়নি, আমার খুব ভালো লেগেছে। শুধু ওই নেটওয়ার্কের প্রবলেম, আমি ভিডিও আপলোড করতে পারছি না। দেখো, যেটা আমার কাজ, যেটা আমি করি, যেটা আমি করতে ভালোবাসি, সেই কাজটা যদি না করতে পারি তাহলে আমি কেমন থাকতে পারি বলো তো? ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, এদিকে আমি ভিডিও আপলোড করতে পারছি না, এদিকে ভিডিও রেডি আছে। আমি ভাবছি যে আমি ভিডিও আপলোড করতে পারবো না, তাহলে আমার 1-2 দিন ভিডিও আর কোনো যাবে না। তারপরে দেখলাম, ঘেঁটে ঘেঁটে ফোনটা দেখলাম যে আগের একটা ভিডিও আমি আপলোড করে রেখেছিলাম, কিন্তু সেটা আর পাবলিশ করা হয়নি। সেটাকে পাবলিশ করে দিলাম, ওই একদিনে ওই এদিক ওদিক হয়ে গেল ভিডিওর লাইনটা। তো সেটা করে বাড়িতে এসেছি স্টেশনে। এই বাড়িতে আসার সময় বাসে করে এলাম, জয়নগর স্টেশনে এসে বাবা টিকিট কাটতে গেছে, ট্রেন এসে দাঁড়িয়েছে, ফোন একটা ছেলের পকেট থেকে চুরি হয়ে গেছে। কম বয়সী ছেলে, হয়তো সবে কলেজে পড়ে। তো ছেলেটা কি কান্না দেখলে কেমন মায়া লাগছিল। আর ছেলেটার কাঁদছে, পুলিশ ওর সাথে ঘুরছে, একজনকে ধরেছে, তো ফোনটা পায়নি। পরে কি হয়েছে জানি না, ওখানে তো আর থাকিনি বেশিক্ষণ। আর স্টেশনে বলো, ট্রেনে বলো, কোথাও গেলে না আমার একটা জিনিস ভালো লাগে না বলতে কেমন যেন একটা হয়, ওই যে মানুষজন এসে টাকা পয়সা চায় না, সাহায্য করো, হাত পেতে পেতে সবার সামনে কেমন ঘোরে। তো সেই জিনিসগুলো না আমার ভালো লাগে না। স্টেশনে গেলে ওই একটু বাড়ি থেকে দূরে গেলেই না ওই সব জিনিসগুলো দেখতে হয়। সব ছোট ছোট বাচ্চারা কেমন করে ঘোরে, বয়স্ক মানুষরা, দেখে কেমন মায়া লাগে। তো আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা অনেকজনকে দিয়েছি, মা দিয়েছে, বাবা দিয়েছে। ট্রেনের মধ্যে কত মাসিরা উঠছিল, তাদেরকে দেয়া হয়েছে, ওনারা প্রাণ ভরে আশীর্বাদ করেছেন সবাই, যাদের যাদের দেওয়া আছে সবাই কত কি আশীর্বাদ করেছেন। তো সেই জিনিসগুলো না আমার কেমন ভালো লাগে না, ঠিক কেমন যেন হয় একটা। তো আর আমাদের স্টেশনে টিটি ধরেছিল। তো আমরা আসছি, বলছে টিকিট দেখাও, ভেবেছে হয়তো আমাদের কাছে টিকিট নেই। তো টিকিট তো আমরা যেখানেই যাই টিকিট কাটা চাই, তো সেটাই নিয়ম আর কি। তো আমার ছেলের ছোট, ওর জন্য বাবা টিকিট কেটেছে। তো উনি দেখে টেকে বলল ঠিক আছে যাও। বাবা বলছে এটা যদি টিকিট না দেখাতে পারতাম দেখতে তাহলে কি হতো। তো আমরা যখন দীঘাতে গেছিলাম কত টাকার টিকিট কাটা হয়েছিল, কিন্তু সেখানে টিটি দেখেনি, কেউ আসেনি, কেউ কোনো খোঁজই নেয়নি। তো সেখান থেকে ট্রেন থেকে বারুইপুরে নেমে একেবারে অটো ধরে এলাম বকুলতলা থেকে হেঁটে হেঁটে আসছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। বাড়িতে এসেছি তখন বাজে পুরো 2টো। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে আগে আমি ছাদে এসেছি ভিডিও আপলোড দিতে, এই জায়গাতে ভিডিও আপলোডটা দিয়ে 4:30টার সময় আমি ভিডিও আপলোড পাবলিশ করি। তো সেটা করতে পেরে আমি শান্তি পেয়েছি, এবারে আমার শান্তি। ওখানে গিয়ে আমার সব কিছু ভালো লেগেছে, শুধু ওই জার্নিটা অতক্ষণ ভালো লাগেনি, আর ওই নেটওয়ার্কের প্রবলেম সেটা ভালো লাগেনি, এছাড়া সব কিছু ঠিক আছে। তো চলো, এই ছিল আমাদের সুন্দরবনের জার্নি। সব কিছু তো আর একটা ভিডিওর মধ্যে বলা যায় না, এই বক বক করে কত কিছু বলে দিলাম। জানি না কি কি বলেছি, এডিট করার সময় দেখব। জানো কি হয়েছে, আমি বক বক করছি,
মনে হয় 7-8 মিনিট বকেই গেলাম, অনেক কিছু বলে দিয়েছি, অনেক কিছু বলে দিয়েছি, তারপর দেখছি পুশ করা আছে ফোনটা। তাহলে ভাবো কেমনটা লাগে। তো তারপরে কি যে ফিলিংসগুলো প্রথমে বলেছিলাম সেই ফিলিংসগুলো কি পরের বারে সেইভাবে আর বলা যায় বলো তো? তো তবুও কিছু করার নেই, বলতে হলো। তো সেখান থেকে জেটিঘাট বলে, সেখানে জেটিঘাটে ঘুরেছি, কত কি দেখেছি। সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না, তার মানে ফোনের মধ্যে দেখানো যায় না। আমি ভাবছিলাম যদি আমার চোখের ভিতরে একটা ক্যামেরা থাকতো, চোখের ওই ক্যামেরা দিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে পারতাম, কত ভালো হতো বলো। ভিডিও আপলোড করতে পারছি না, ফোনে স্টোরেজ ফুল, তাহলে আমি অত ভিডিও করব কি করে? ভাবছিলাম চোখে যদি, আমি প্রায় সময় ভাবি যখন আমার হাতে ফোন থাকে না, এমন একটা কিছু দেখলাম যেটা তোমাদেরকে দেখাতে পারলে খুব ভালো হতো। ফোনের ক্যামেরা অন করতে করতে সেই জিনিসটা সে মিটে গেল ঘটনাটা। তখন ভাবি আমার চোখের ভিতর যদি একটা ক্যামেরা থাকতো কতই না ভালো হতো। চলো, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বকবক বকবক করেছি, এখানেই দেখছি 15 মিনিট হয়ে গেছে। তো আজকে এই বলেই আমি শেষ করে দিলাম। এই বকবকি শুনে নাও আমার সুন্দরবন যাত্রা, অনেক কঠিন যাত্রা, আমাদের বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে। আবার কবে যাব ভাবছি, ভাবতে পারছি না, কারণ এই যে ঘটনাগুলো ঘটলো সেটা আগে ভালো করে মিটিয়ে নিই, তারপরে ওই যে ঢেউগুলো দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এর পরের বারে আমার ননদরা গেলে তো নদীতে যাবে মাছ কাঁকড়া ধরতে, এবারে কম সময় হাতে নিয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, বিশেষ করে আমরা যখন আসি, কাকা আমাদের সবাইকে জামা কাপড় দিয়েছে। আমরা তো নিয়ে গেছিলাম, দেখিয়েছি ওই কাকাদের ওখানকারে দেখিয়েছি কাকার মাসি মেশোর জন্য, কাকাদের বাড়ির সবার জন্য। তো আসার সময় কাকারা 3 ভাই, তো কাকা আর কাকার বড়দা গিয়ে সবার জন্য জামা কাপড় কিনে এনেছে। সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো এখন আর দেখাতে পারছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সব মিলিয়ে দারুণ এনজয় করেছি, শারীরিক কষ্ট হয়েছে ভালো। তো আমার ছেলের তো জ্বর এসে গেছে, এখন আমার ছেলে ঘুমাচ্ছে, গিয়ে ওকে ডেকে তুলবো, এখন জামা কাপড় নিয়ে পাগল হব। তো চলো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো। আরও প্রচুর ঘটনা আছে, সেগুলো যদি কিছু বাদ পড়ে থাকে তোমাদেরকে আমি পরে শুনিয়ে দেব। তো এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, চাইলে আমার বকবকগুলো কেউ শুনে নিও, আর নয়তো হয়তো এই ভিডিওটায় কোনো ভিউজই আসবে না। এতটাই বকবক করেছি, অন্য ভিডিওতে তো এত বকবক করি না, কাজ টাজ দেখাই, আর আমি এখানেই বসে বসে বকবক করে ফেললাম। তো মেঘলা আকাশ, অনেক কাজ। চলো, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওখানকারের মানুষের জীবনযাত্রা বড়ই কঠিন, আমরা যেখানে আছি অনেক ভালো আছি। ওখানকারের মানুষের ওই নদীর মধ্যে, ওই বিপর্যয়ের মধ্যে না গেলে ওদের সংসার চলবে না, যেটা আমি গিয়ে ফিল করতে পারলাম ওনাদের কথাগুলো শুনে। যে ওখানে ওই যে যারা মাছ কাঁকড়া ধরতে যায়, ওই মাসিটা গল্প করছিল, ফোন নিয়ে যায় শুধু টাইম দেখার জন্য। আমাদেরই ওখানে নেটওয়ার্ক পাচ্ছিল না, আর ওনাদের ওই দূর নদীর মধ্যে কি করে জঙ্গলে নেটওয়ার্ক পাবে। তো বলে যদি বাড়ি থেকে 2-3 জন যায় ওই যে কাঁকড়া ধরার জন্য, ওই কি অত নাম জানি না, সেগুলো ফেলে ফেলে যাবে, কারোর সাথে কারোর আর দেখা পাওয়া মেলে না। কেউ বলতে পারবে না যে আজকে আমি যাচ্ছি আর ফিরে আসবো কি না। ওই মাসিটা বলছিল আর কাঁদছিল যে আমরা জানি না যে আজকে গেছে, আজ আর ওরা ফিরবে কি, আমরা ফোনও করতে পারি না। অনেক দিন তো রাত হয়ে যায়, কত রাত বাড়ি ফেরে না, তখন বাড়িতে সবাই চিন্তা ছাড়া তো আর কিছুই করা যাবে না। তো ফোন নেটওয়ার্ক তো পাবেই না, ফোন করা যাবে না, কিচ্ছু নয়। ফোন করলে বলবে সুইচ অফ, এদিকে ফোন খোলা আছে। তো ওই দূর সমুদ্রে, দূর নদীর মধ্যে কি করে নেটওয়ার্ক পাবে বলো? তো ওইভাবেই চলছে ওনাদের জীবনযাত্রা। তো ওই দিক থেকে ওই জন্য অনেক ছেলে আমাদের এদিকে কাজে চলে আসে। তো বিশাল কঠিন জীবনযাত্রা। তো আমরা এখানে অনেক ভালো আছি গো, আমাদের এখানে কম টাকার কাজ টাজ হোক যাই হোক, কিন্তু অনেক ভালো আছে সবাই। হয়তো একটু কষ্ট হয় কাজ করতে সবার, কিন্তু অনেক ভালো আছে। ওখানে জীবনযাত্রা বড়ই কঠিন। চলো।
আজকের মতো টাটা।